ওকে, সবাই একটু চ্যাট বক্সে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার লিখে ফেলো। আমরা মনে হয় ক্লাস শুরু করতে পারি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আজকে আমরা পড়বো যে টার্মিনোলজি, যে বলছিলাম না যে আমাদের আমরা আসলে এখনো প্যাথোলজির ভিতরে ঢুকি নাই। আস্তে আস্তে এবার প্যাথোলজির ভিতরে ঢোকার চেষ্টা করবো। হ্যাঁ, সেই জন্য প্রথমে আমাদের কিছু টার্মিনোলজি সম্পর্কে জানা দরকার। আসলে কি কি টার্মিনোলজি এগুলো আসবে। টার্মিনোলজি গুলো একটু কঠিন, টার্ম গুলো কঠিন আর কি, জিনিসটা অতটা কঠিন না। বাট এগুলো সবই তোমার প্যাথোলজিক্যাল টার্ম, তো টার্ম গুলো একটু মনে হয় কঠিন হতে পারে। যাই হোক, চেষ্টা করবো আমরা খুব ইজিলি পড়ার জন্য। ঠিক আছে, দেখা যাক, কারো কোনো সমস্যা হলে আমাকে নোট দিও সাথে সাথে। Okay. আমরা মনে হয় এই জিনিস সম্পর্কে আগে আলোচনা করে ফেলছি না, সাইন সিমটম। বুঝতে পারছো? সাইন সিমটম সম্পর্কে আমরা আগে আলোচনা করছি না? তো তাহলে এটা দরকার আছে? হ্যাঁ, না স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে গেলাম। ক্লিনিক্যাল সাইন। ক্লিনিক্যাল সাইনটা আসলে সাইন বলতে আমরা কিন্তু দুইটা বুঝি। আমরা আগে কিন্তু বলছি সিমটম এন্ড সাইন। ঠিক আছে, সাইন বলতে কিন্তু এক্সটার্নাল ইন্টারনাল সবকিছুকেই বোঝায়। ঠিক আছে, বাট এইখানে ক্লিনিক্যাল সাইন যেটা, সেটা কি বলছে দেখো, the condition associated with a disease that can be seen during external examination. এই কথাটা মাথায় রাখতে হবে কিন্তু আমাদের, ডিউরিং এক্সটার্নাল এক্সামিনেশন। দ্যাট মিন্স ক্লিনিক্যাল সাইন আমরা তাদেরকে বলবো যেটা শুধুমাত্র এক্সটার্নাল এক্সামিনেশন করি, বাহ্যিক দৃষ্টিতে বাইরে থেকে যেটা দেখা যায় সেটা। ইন্টারনালটা কিন্তু আমরা ক্লিনিক্যাল সাইন বলবো না। আচ্ছা, তাহলে এক্সটার্নালের ভিতরে কি কি আছে দেখো, বিহেভিয়ারাল এন্ড গ্রোস মরফোলজিক্যাল চেঞ্জ, দুটোই আসতে পারে। হ্যাঁ, তার বিহেভিয়ারাল কি চেঞ্জ হচ্ছে সেটাও ক্লিনিক্যাল সাইন বলবো আমরা। আবার তার মরফোলজিক্যাল, যদি তার ফিজিক্যাল কোনো চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, সেটাকেও আমরা বলবো ক্লিনিক্যাল সাইন। ক্লিয়ার? ওকে, এখন ডায়াগনোসিস। ডায়াগনোসিস কি? দ্য ডিটারমিনেশন অফ দ্য নেচার অফ এ কজ অফ ডিজিজ। ঠিক আছে, বলছে ডিজিজের কারণ। হ্যাঁ, সেটা যে আমি ডিটারমাইন করবো সেটাকে বলবো ডায়াগনোসিস। সহজ কথা ডিজিজ। হ্যাঁ, স্যার হ্যাঁ, স্যার স্যার কথাগুলো মানে কেটে কেটে আসতেছে, আর খুব একটা স্পষ্ট আমি বুঝতে পারতেছি না। জি স্যার, কথা কেটে কেটে আসছে। okay. এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো? স্যার কথাগুলো মানে খুব একটা ক্লিয়ার শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে কিন্তু মানে ভেঙে ভেঙে আবার ক্লিয়ার হচ্ছে, আবার ভেঙে ভেঙে এমন আসতেছে। ওকে, জি স্যার। হ্যালো, এখন ক্লিয়ার? হ্যালো? 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 শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে
ওকে, তাহলে ডায়াগনোসিস আমরা বলছি যে ডিটারমিনেশন, হ্যাঁ, ডিটারমিনেশন অফ কজ অফ ডিজিজ। আমরা হচ্ছে সহজ কথা রোগের কারণ যেটা, হ্যাঁ, রোগের কারণ যে নির্ণয় করব সেটাকে বলছি আমরা ডায়াগনোসিস। ওকে, জি স্যার। জি স্যার। ওকে, রেসপন্স করো তাহলে বুঝতে সুবিধা হবে মানে। ওকে স্যার। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আলসার এবং লেশন। আমরা আলসার সম্পর্কে জানি কিনা, এই জিনিসটা কিন্তু খুবই কনফিউজিং। আলসার এবং লেশন, ঠিক আছে, এই দুইটা নিয়ে কিন্তু কখনো কনফিউজ করা যাবে না। ঠিক আছে, দেখো বলছে আলসার ইজ এ লোকাল ডিফেক্ট, ঠিক আছে, অফ দ্য সারফেস অফ অ্যান অর্গান অর টিস্যু, হ্যাঁ, হুইচ ইজ প্রডিউসড বাই দ্য লগিং অর ইনফ্লামেটরি নেক্রোটিক টিস্যু। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি আলসার বলি, আলসার বলবো হচ্ছে মেইনলি যে লোকাল যে ডিফেক্ট গুলো, এটা এক্সটার্নাল ইন্টারনাল দুটোই হতে পারে, তবে ছোট ছোট যে মানে একদম প্রাইমারি স্টেজের যে ইনফেকশনটা হবে সেটাকে বলবো হচ্ছে আমরা আলসার। আর যদি ডিপ হয়ে যায়, হ্যাঁ, লার্জার আকার ধারণ করে, সেটাকে বলবো হচ্ছে আমরা লেশন। ঠিক আছে, দেখো লেশন ইজ দ্য ডিস্ট্রাকশন অফ নর্মাল ফিজিওলজিক্যাল স্ট্রাকচার অফ স্কিন অ্যান্ড মাসেল। আচ্ছা, নর্মালি নর্মালি তোমার হচ্ছে আলসারটাকে বলা হয় স্কিন এবং বাইরে, দ্যাট ইজ বাইরের যে এক্সটার্নাল যে থাকবে, যেটা আমরা দেখতে পাই, সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে কি আলসার। আলসার। ঠিক আছে, আলসার, হ্যাঁ, এবং ইন্টারনালটাকেই বলি মেইনলি আমরা লেশন। তবে এটা কিন্তু তোমার হচ্ছে না, অনেক সময় কিন্তু এক্সটার্নালটাকেও লেশন বলে, অনেক সময় ইন্টারনালটাকেও আলসার বলে। ঠিক আছে, মেইন ডিফারেন্সটা হচ্ছে যে তোমার যদি লোকাল, দ্যাট মিনস একটা মানে স্পেসিফিক কোনো এরিয়াতে হয়, মানে পুরো বডিতে স্প্রেড না করে এবং প্রাইমারি স্টেজে থাকে, হ্যাঁ, দ্যাট মিনস তোমার হচ্ছে স্কিনের যে লেয়ার গুলো থাকে, হ্যাঁ, এপিডার্মিস লেয়ার পর্যন্ত যদি তারা হচ্ছে পৌঁছায়, সেটাকে পর্যন্ত আমরা আলসার বলবো। বাট এপিডার্মিস লেয়ার যদি ভেদ করে ভিতরে চলে যায়, ডিপ হয়ে যায়, সেটাকে আমরা হচ্ছে লেশন বলবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে স্যার টিউমার কোনটা? টিউমার, হ্যাঁ, তাহলে স্যার টিউমার কোনটাকে বলবো? টিউমার হচ্ছে আলসারও না, লেশনও হবে না। ঠিক আছে, টিউমার তো টিউমারই, লেশন থাকতে বা আলসার দুটোতেই ক্ষত হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে দেখো একটা ছবি দেখাচ্ছে, আমরা ক্ষত হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি সেখানে ক্ষত থাকে, তাহলে যদি টিউমারটা হচ্ছে তোমার ডিটোরিয়েট করে ক্যান্সার হয়ে যায়, স্প্রেড করে যায়, সেটাকে তখন আমরা হচ্ছে লেশন বলতেও পারি। হ্যাঁ, বাট লেশন তখনও বলা যাবে কিনা, যদি ব্লাডের মাধ্যমে স্প্রেড করে তখন সেটাকে আমরা হচ্ছে তোমার লেশন বলবো না। বাট যদি সেই জায়গাটাতে ক্ষত হয়ে যায়, সেই জায়গাটাকে আমরা লেশন বলতে পারি। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখানে দেখো ছবি দেখা যাচ্ছে আলসারের, দেখো এটা স্কিনে দেখা যাচ্ছে খুব ছোট মাইনর একটা, মানে একটা জায়গায় স্পেসিফিক। ঠিক আছে, এটা একটু ডিপ হয়েছে, হ্যাঁ, হয়তো এপিডিয়ামিস লেয়ারটা ভেদ করছে, বাট একটা স্পেসিফিক জায়গাতে আছে। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে আলসার। তাহলে লেশনটা কি হবে, দেখো দেখো হোল বডিতে স্প্রেড করছে, এটাকে বলছি হচ্ছে আমরা লেশন। মানে এটা লোকালাইজ না, এটা স্পেসিফিক জায়গাতে নাই, পুরো বডিতে সে স্প্রেড করছে, এই জন্য এটাকে আমরা লেশন বলবো। দেখো ইন্টারনাল অর্গানটা, দেখো পুরো অর্গানটাই হচ্ছে সে তোমার হচ্ছে ডিটোরিয়েট করে ফেলছে, দেখো বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ইমেজে দেখা যাচ্ছে। এই জন্য এটাকে বলছি আমরা লেশন। ক্লিয়ার আলসার এবং লেশন সম্পর্কে? জি স্যার। ওকে, তারপরে তোমরা একটু যদি কারোর কোনো কনফিউশন থাকে একটু ইন্টারনেটে সার্চ দিয়ে নিও এই দুইটা, হ্যাঁ। ওকে, এখন আমাদের প্যাথোজেনেসিস আর প্যাথোজেনেসিটি। প্যাথোজেনেসিসটা হচ্ছে সহজ কথা যদি আমরা বলি ডিজিজ ডেভেলপমেন্ট মেকানিজম, যে কোন প্রসেসে বা কোন মেকানিজমে ডিজিজটা ডেভেলপ করতেছে। ঠিক আছে, দেখো বলছে যে প্যাথোজেনেসিস মিন্স দ্য মেকানিজম থ্রু হুইচ এ ডিজিজ ডেভেলপ, ইনক্লুডিং মেথড অফ ইনফেকশন, এস্টাবলিশমেন্ট অফ দ্য এজেন্ট অফ দ্য হোস্ট, হ্যাঁ, এন্ড ইনজুরি অফ ইনফেকশন। দ্যাট মিন্স দেখো বলছে টোটাল প্রসিডিওরটা, মেকানিজমটা, যে কোন প্রসেসে ডিজিজটা ডেভেলপ হচ্ছে, প্যাথোজেনটা কিভাবে সেখানে হোস্টের সাথে এস্টাবলিশ তোমার হচ্ছে ইনফেকশন করতেছে বা ইন্টারাকশন করতেছে, সেখানে কি ধরনের ইনজুরি হচ্ছে, ইনফেকশন হচ্ছে, এই সব কিছুকেই বলছি আমরা প্যাথোজেনেসিস। দ্যাট মিন্স ডিজিজ ডেভেলপমেন্ট প্রসেসটাকেই বলছি হচ্ছে আমরা প্যাথোজেনেসিস। ক্লিয়ার? জি স্যার। তাহলে প্যাথোজেনেসিটি কি?
প্যাথোজেনিসিটি হচ্ছে দ্য ডিগ্রি অফ তোমার ইনফেকশন রেট, সহজ কথা যদি আমরা বলি। হ্যাঁ, যে একটা প্যাথোজেন তার কি অ্যাবিলিটি আছে ডিজিজ প্রডিউস করতে পারবে সে। হ্যাঁ, তার ডিজিজ প্রডিউস করার যে ক্ষমতা, সেটাকে বলছি আমরা প্যাথোজেনিসিটি। কোনো প্যাথোজেনের ডিজিজ প্রডিউসিং ক্ষমতা অনেক বেশি থাকে, তার প্যাথোজেনিসিটি অনেক বেশি, তার ভিরুলেন্স অনেক বেশি। আবার কোনো প্যাথোজেনের প্যাথোজেনিসিটি কম থাকে, তার তোমার হচ্ছে ডিজিজ ইনফেকশন করার প্রডিউস করার ক্ষমতা কম থাকে, তাদেরকে প্যাথোজেনিসিটি আমরা কম বলবো। ক্লিয়ার এটা? আরেকবার স্যার। আচ্ছা, প্যাথোজেনিসিটি হচ্ছে তোমার প্যাথোজেনের ডিজিজ প্রডিউসিং পাওয়ার আর কি, অ্যাবিলিটি, যে সে আসলে কি রেটে ডিজিজ প্রডিউস করতে পারবে। দ্যাট মিনস মনে করো একটা প্যাথোজেন হয়তো সে একদিনে ডিজিজ প্রডিউস করে ফেলতে পারে, আবার মনে করো সে একটা প্যাথোজেনকে হয়তো এক সপ্তাহ হোস্টের বডিতে স্টে করে সে ডিজিজ ক্রিয়েট করবে। তাহলে প্যাথোজেনিসিটি কার বেশি, কার ডিজিজ প্রডিউসিং ক্ষমতা বেশি? প্রথমটার নিঃসন্দেহে, সে একদিনে ডিজিজ প্রডিউস করে ফেলতে পারছে, তাই না? জি স্যার। এখন বোঝা গেছে বিষয়টা? জি স্যার, বুঝছি। হ্যাঁ, তার ইনফেকশন রেটটা, সহজ কথা যদি বলি, যে ইনফেকশন রেট বা অ্যাবিলিটি অফ ডিজিজ প্রডিউসিং, কি বলবো, অ্যাবিলিটি অফ ডিজিজ প্রোডাকশন। হ্যাঁ, আচ্ছা, ভিরুলেন্সটাও অনেকটা তোমার হচ্ছে প্যাথোজেনের মতো। হ্যাঁ, ডিগ্রি অফ প্যাথোজেনিসিটি আগে আমরা পড়ছি হচ্ছে এই প্যাথোজেনিসিটি, যে হচ্ছে তোমার ডিজিজ প্রডিউসিং ক্ষমতা যেটা, সেটা। আর এটা বলছে ডিগ্রি অফ প্যাথোজেনিসিটি। দ্যাট মিনস প্যাথোজেনিসিটিটা আসলে কি মানে কত হারে বেশি না কম, প্যাথোজেনিসিটিটা কেমন, ওই যে সেম জিনিস আর কি মোটামুটি। ওইটা হচ্ছে প্যাথোজেনের ক্ষমতা, আর এটা হচ্ছে প্যাথোজেনিসিটিটাকে আইডেন্টিফাই করছে ভিরুলেন্স দিয়ে। ঠিক আছে, দেখো বলছে এখানে যে প্যাথোজেন বলছে একটা ল্যাটিন ওয়ার্ড, এর মিনিংটা হচ্ছে পয়জনাস ওন্ড অর ফুল অফ পয়জন। দ্যাট মিনস একটা প্যাথোজেনের, হ্যাঁ, কি পরিমাণ পয়জন থাকবে, ওই পয়জনটার হচ্ছে ইনফেকশনের রেটটা কেমন হবে। সে কি আসলে দ্রুত কিল করে ফেলতে পারবে তার হোস্টকে, নাকি সে হচ্ছে তার কাছে লং টাইম পরে সে অ্যাটাক করবে, নাকি সে অ্যাটাকই করবে না। মনে করো হচ্ছে ভিরুলেন্সের অনেকগুলো টাইপ আছে, আমরা আসবো। ঠিক আছে, তাহলে হচ্ছে ভিরুলেন্সটা হচ্ছে তার হচ্ছে পয়জনের অ্যাবিলিটিটা, যে কি পরিমাণ কি হারে সে ডিজিজটাকে দ্রুত স্প্রেড করতে পারবে। হ্যাঁ, ক্লিয়ার? স্যার ভিরুলেন্স ওয়ার্ডটা আমরা কখন কখন ইউজ করবো, একটা উদাহরণ দিয়ে সেন্টেন্স বলা যাবে? হ্যাঁ, উদাহরণ ভিরুলেন্স আমরা তখন বলবো, মনে করো হচ্ছে সাপোজ করোনা ভাইরাস। হ্যাঁ, তাহলে করোনা ভাইরাসের ভিরুলেন্স কি অনেক বেশি না? হ্যাঁ, যে খুব দ্রুত অ্যাটাক হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে। আবার মনে করো হচ্ছে তোমরা, আমার যদি হেপাটাইটিস বি ভাইরাস বলি, হেপাটাইটিস বি ভাইরাসকে হুট করে অ্যাটাক করে, সে লং টার্ম ধরে অ্যাটাক করে, তাই না? জি স্যার, জি স্যার। ভিরুলেন্সটা কার বেশি? করোনা ভাইরাসের বেশি। করোনা ভাইরাসের। দ্যাট মিনস তার স্যার তীব্রতা এখানে কতটুকু? হ্যাঁ, স্যার এখানে কি আমরা এই ভিরুলেন্সের বদলে কি প্যাথোজেনিসিটি ওয়ার্ডটা ইউজ করতে পারবো? কোনটা? স্যার প্যাথোজেনিসিটি এটা ইউজ না, করতে পারবো না? না, প্যাথোজেনিসিটি হচ্ছে রেট অফ প্যাথোজেন। ঠিক আছে, প্যাথোজেন অনেক ধরনের টাইপ আছে না? মনে করো কিছু কিছু প্যাথোজেন হচ্ছে তোমার তোমার হচ্ছে কি বলবো এটাকে, যে কিছু কিছু প্যাথোজেন তোমাকে ইনফেকশনই করে না। সাপোজ মানে মনে মনে প্যাথোজেন স্টেইন গুলো আছে না, তো সব স্টেইনের ইনফেকশন রেট তো সমান না। ঠিক আছে, জি স্যার। প্যাথোজেনিসিটিটা বলছে হচ্ছে প্যাথোজেনের রেটটা। হ্যাঁ, যে প্যাথোজেনটা কেমন, কত হারে সে প্যাথোজেন, ঠিক আছে, কি হারে সে হচ্ছে প্যাথোজেনিসিটি ডিজিজ প্রডিউস করতে পারবে। আর ভিরুলেন্স হচ্ছে প্যাথোজেনিসিটি রেট। ঠিক আছে, দুইটা কাছাকাছি জিনিস, কিন্তু একটা হচ্ছে প্যাথোজেনের রেট, একটা হচ্ছে প্যাথোজেনিসিটি রেট। বুঝতে পারলাম? জি স্যার। Okay, আমাদের সময় আছে। আমাদেরকে 5 মিনিট আছে আর না? আচ্ছা, দেখো এখানে ভিরুলেন্সের কয়েকটা টাইপ দেখা যাচ্ছে, দেখো। ঠিক আছে, এক হচ্ছে ভিরুলেন্ট বলতে আমরা আগেই বুঝতে পারছি যে আসলে সেটা প্যাথোজেনিসিটিটা কেমন। তাহলে এটাকে বলছে একটা হাইলি ভিরুলেন্ট। ঠিক আছে, হাইলি ভিরুলেন্ট মানে কি, যে খুব অতিমাত্রায় যদি সে ইনফেকশন করতে, খুব দ্রুত অ্যাটাক করতে পারে। একটা হচ্ছে লো ভিরুলেন্ট, যদি সে একদম কম সে অ্যাটাক করতে পারে। ঠিক আছে, তার তীব্রতা যদি অনেক কম হয় প্যাথোজেনের। আবার বলছে যে আর একটা হচ্ছে এ ভিরুলেন্ট, মানে তার কোনো ভিরুলেন্সই নাই। ঠিক আছে, সে থাকলেও, বডিতে থাকলেও কাউকে অ্যাটাক করতে পারবে না। ঠিক আছে,
তাহলে হচ্ছে আমরা ভিরুলেন্সের টাইপ গুলো দেখলাম, ভিরুলেন্ট, হাইলি ভিরুলেন্ট, লো ভিরুলেন্ট, আর একটা হচ্ছে এ ভিরুলেন্ট। ওকে, আচ্ছা, এপিডেমিক আর প্যান্ডেমিক। প্যান্ডেমিক সম্পর্কে কিছু বলার আছে আসলে? আমরা প্যান্ডেমিক ওয়ার্ডটার সাথে মানে ইতিমধ্যে অনেক পরিচিত হয়ে গেছি। জি স্যার। যদি লোকালি কোনো জায়গায় তোমার হচ্ছে স্প্রেড করে ডিজিজ, সেটাকে আমরা বলবো হচ্ছে এপিডেমিক। এপিডেমিক। আর যদি তোমার হচ্ছে গ্লোবালি কোনো ডিজিজ আউটব্রেক হয়, সেটাকে বলবো হচ্ছে প্যান্ডেমিক। ঠিক আছে, যেমন এখন করোনা ভাইরাস পুরো ওয়ার্ল্ড ওয়াইড সে হচ্ছে আউটব্রেক করছে, এটাকে বলবো হচ্ছে আমরা প্যান্ডেমিক। বা কোনো কোনো ডিজিজ যদি শুধু বাংলাদেশের ক্ষেত্রে হয়, সেটাকে বলবো হচ্ছে আমরা এপিডেমিক। আচ্ছা, ইটিওলজি। এপিডেমিক। ইটিওলজিটা সহজ করে যদি আমি বলি, হ্যাঁ, ইটিওলজিটা হচ্ছে রোগের কারণ। ঠিক আছে, ডিসক্রিপশন অফ দ্য পজিটিভ এজেন্ট অফ ডিজিজ। বলছে যে রোগ যে আমাদের হয় মাছের যে রোগ হয়, এই রোগের কারণটাকেই বলছি হচ্ছে আমরা ইটিওলজি। তাহলে ইপিজোটিক কি বলছে? বলছে দেখো, ইপি মিন্স হচ্ছে আপন, এন্ড জোন মিন্স হচ্ছে এনিম্যাল। হ্যাঁ, বলছে যে আউটব্রেক অফ ডিজিজ অ্যামংস এনিম্যালস আদার দ্যান হিউম্যান। বলছে কোন ডিজিজ যদি শুধুমাত্র এনিম্যালের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটাকে বলবো হচ্ছে আমরা ইপিজোটিক। বাট ইপিজোটিক যখন আবার এটা হচ্ছে আবার মানে এনিম্যাল থেকে যদি কখনো হিউম্যানে যায়, সেটা কিন্তু আলাদা টার্ম। ঠিক আছে, এটা শুধুমাত্র হচ্ছে এনিম্যালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ধরো একটা মাছ থেকে আরেকটা মাছে যাবে, একটা এনিম্যাল থেকে আরেকটা এনিম্যাল যেতে পারে, দ্যাট ইজ এনিম্যালের মধ্যে সীমাবদ্ধ থাকলে তাকে আমরা হচ্ছে এপিজোটিক বলবো। আচ্ছা, প্যাথোজেন অলরেডি আমরা প্যাথোজেন সম্পর্কে জানছি, এটা নিয়ে আগাবো না। প্যাথোজেন দুই ধরনের হয়, একটা অব্লিগেট প্যাথোজেন, একটা হচ্ছে অপরচুনিস্টিক প্যাথোজেন। অব্লিগেট প্যাথোজেন কোনটা? বলছে যে স্যার হচ্ছে বাধ্যতামূলক। তুমি সহজ কথা হলো, যদি যেটা প্যাথোজেন থাকবে ডিজিজ প্রডিউস করবে, সেটা হচ্ছে অব্লিগেট প্যাথোজেন। ঠিক আছে, বাট হচ্ছে বলছে যে তোমার যে কালচার সিস্টেমে থাকবে কিন্তু ডিজিজ প্রডিউস করবে না, সেটা হচ্ছে অপরচুনিস্টিক প্যাথোজেন। বাট যদি সিভিয়ার কন্ডিশন হয়, অনেক স্ট্রেসফুল কন্ডিশন হয়, তখন ডিজিজ প্রডিউস করতেও পারে, এটা হচ্ছে অপরচুনিস্টিক প্যাথোজেন। তাহলে অব্লিগেট প্যাথোজেন কি থাকলে ডিজিজ প্রডিউস করবে, আর অপরচুনিস্টিক প্যাথোজেন থাকলেও ডিজিজ প্রডিউস করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার এনভায়রনমেন্ট ঠিক থাকবে। এনভায়রনমেন্ট খারাপ হইলে তখন সে ডিজিজ প্রোডাকশন করতে পারে, এটা হচ্ছে অপরচুনিস্টিক প্যাথোজেন। আচ্ছা, ইটিওলজি। আচ্ছা, ইটিওলজি আগে হয়ে গেছে। আচ্ছা, প্রগনোসিস। প্রগনোসিস হচ্ছে তোমার ট্রিটমেন্ট। সহজ কথা যদি আমরা বলি, যে ট্রিটমেন্টটা কি হবে একটা ডিজিজের, সেটা হচ্ছে তোমার প্রগনোসিস। আচ্ছা, ইনফেকশনটা আমরা আজকে আর ধরবো না, আমরা ইনফেকশন নেক্সট দিন ধরবো, আমাদের টাইম শেষ না। জি স্যার। ওকে, তাহলে ইনফেকশনটা আজকে আমরা ধরবো না, এটা হচ্ছে আমরা নেক্সট দিন ধরবো ইনশাআল্লাহ। আর এই পর্যন্ত এর মধ্যে কোনো কমেন্টস আছে কিনা, কোশ্চেন আছে কিনা? স্যার প্যাথোজেন যে দুই প্রকার, ওই দুই প্রকারের উদাহরণ মানে ওই দুই প্রকার নিয়ে একটু যদি প্যাথোজেন আলোচনা আরো করতেন। অনেক আছে, এটা হচ্ছে তোমার ইনফেকশন রেটের উপরে বেস করে হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, জি স্যার, ওটা নিয়ে একটু যদি বলতেন। হ্যাঁ, ওটা নিয়ে যদি একটু বলতেন, ওই যে অব্লিগেট প্যাথোজেন আর অপরচুনিটিস। আচ্ছা, অব্লিগেট প্যাথোজেনটা হচ্ছে মনে করো একটা কালচার সিস্টেমে প্যাথোজেন আছে, থাকলেই সে তার হোস্টকে ইনফেক্ট করবে, ডিজিজ প্রডিউস করবে, থাকলেই করবে। যদি সে ওইখানে যায়, তাহলে মনে করো করোনা হোস্টেড ঢুকলেই তার ডিজিজ হবে, এটা হচ্ছে অব্লিগেট প্যাথোজেন। কিন্তু মনে করো প্যাথোজেনটা আছে কিন্তু ডিজিজ প্রোডাকশন করছে না, এটা হচ্ছে তোর অপরচুনিস্টিক প্যাথোজেন। ঠিক আছে, কিন্তু কন্ডিশন হচ্ছে ডিজিজ প্রোডাকশন ততক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ পর্যন্ত এনভায়রনমেন্টটা ভালো থাকবে। যখনই এনভায়রনমেন্টটা খারাপ হয়ে যাবে, তখন সে ডিজিজ প্রোডাকশন করতেও পারে। দ্যাট মিনস সবকিছু ভালো থাকলে করবে না, খারাপ থাকলে করবে, এটা হচ্ছে তোমার অপরচুনিস্টিক প্যাথোজেন। আর হচ্ছে তোমার অব্লিগেট প্যাথোজেন কি, যে কোনো এনভায়রনমেন্ট ভালো হোক খারাপ হোক, প্যাথোজেন সেখানে থাকলে ডিজিজ প্রোডাকশন করবে, এটা হচ্ছে অব্লিগেট প্যাথোজেন। জি স্যার, বুঝছি, থ্যাংক ইউ স্যার। আর কারোর কোনো কোশ্চেন, কমেন্টস? হ্যাঁ, অপরচুনিটি না, অ্যাভিরুলেন্টটা হচ্ছে টোটালি তারা ডিজিজ প্রোডাকশন করবে না। ঠিক আছে, কিন্তু অপরচুনিটি কিন্তু একটা সার্টেন পর্যায়ে গিয়ে তোমার ওই যে বললাম এনভায়রনমেন্ট খারাপ হইলে, স্ট্রেস হইলে তোমার ডিজিজ প্রোডাকশন করতে পারে। ক্লিয়ার? স্যার তখন কি সে অব্লিগেটরি হয়ে যাবে? হ্যাঁ,
না, সেটা তো অব্লিগেটরি কোনো না কোনো স্টেজে গিয়ে তারা ডিজিজ প্রোডাকশন করবে, কিন্তু তোমার হচ্ছে যেটা কি বললাম এভিরুলেন্ট যেটা, সেটা কখনোই ডিজিজ প্রোডাকশন করবে না, ওর ওই ডিজিজ প্রোডাকশন করার ক্ষমতাই নেই, ভিরুলেন্সই নাই। ঠিক আছে, জি স্যার। জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? নাই? তাহলে আমরা শেষ করতে পারি না? জি স্যার। একটু লাইনে থাকো, হ্যাঁ, 1 মিনিট। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার